দর্শক, গোপালগঞ্জের কোটালীপাড়ায় যে ঘটনা ঘটেছে 16 তারিখে, সেই ঘটনার জের এখনও চলছে, সেটা কোনোভাবেই থামছে না। কারফিউয়ের পরে যদিও একটু শিথিলতা দেখানো হয়েছে, 144 ধারা চলছে, তার মানে এখনও জনজীবন অতিষ্ঠ হয়ে আছে, জনজীবন স্বাভাবিক হয়নি। অভিযোগ উঠেছে নানা রকমের, সেখানে গণগ্রেপ্তার করা হচ্ছে, এমনকি শিশুদের পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, সেখানে মানবাধিকারের প্রশ্ন উঠছে, সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গ উঠছে, কারা এই গুলির নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গ উঠছে। সেই গুলির নির্দেশ কি পুলিশের কন্ট্রোল রুম থেকে সরকারের কোনো উপদেষ্টা দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে। গণগ্রেপ্তার চলছে, শিশু মহিলা কেউ বাদ যাচ্ছে না। এরকম নানা অভিযোগের ডালপালা যখন মেলছে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল পর্যন্ত ডাক দিয়েছিল আজকে। সেই ঘটনার মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়েছে একটি সংবাদ সম্মেলন, এবং সেই সংবাদ সম্মেলন গোপালগঞ্জে আওয়ামী লীগের গোপালগঞ্জ বিএনপির সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়েছে যে গণগ্রেপ্তার, গণহারে নির্যাতনের ঘটনা ঘটছে। বিএনপির অবস্থান যদি এটা হয়, তাহলে সরকার বড় ধরনের বিপাকেই পড়ে যাচ্ছে। পরিস্থিতি কি অন্যদিকে মোড় নিচ্ছে? কি হচ্ছে গোপালগঞ্জে? কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এত বেশি বাড়াবাড়ি করার কারণ কি? গোপালগঞ্জে কি এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এবার বিএনপি সংবাদ সম্মেলন করল। গোপালগঞ্জকে নিয়ে আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গুলি চালালো, কেন 5 জনের মৃত্যুর ঘটনা ঘটল। তিনি বলেছেন যে প্রয়োজন হয়েছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। অর্থাৎ প্রয়োজন হয়েছে 5 জনকে মারার, সেই 5 জনকে তারা মেরেছে। কিন্তু কি প্রয়োজন হয়েছে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন সরাসরি গুলি চালানো হলো, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই এই 5 জন মারা গেছে কিনা, কেন পোস্টমর্টম না করে লাশ দাফন করতে বলল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিংবা হাসপাতালে লাশ যাওয়ার পরেও কেন পোস্টমর্টম করা হলো না, এই উত্তরগুলো কোনো না কোনো সময় এখনকার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দিতে হবে। কারণ এইটা পোস্টমর্টম না করে লাশ দাফন করা, এটা একটা বড় ধরনের ক্রিমিনাল অফেন্স। এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এই লাশ কবর থেকে তুলে পোস্টমর্টম হবেই। এবং সেদিন ব্যাপারগুলো খুব একটা মানে কি বলবো, বর্ণনার যোগ্য থাকবে না। একটা লাশ পচে গলে একেবারে শেষ হয়ে যাওয়া একটা লাশ কবর থেকে তোলা এবং পুনরায় কবর দেওয়া, এটা যে পরিবারের চোখে দেখতে কতটা বিভৎস লাগে, কতটা কষ্ট লাগে, হৃদয় কতটা ফেটে যায়, সেই ভাবনা সরকারের মাথায় কিংবা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় আছে কিনা, সেটা একটা বড় বিষয়। অনেক প্রশ্নই উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে গোপালগঞ্জের এই ঘটনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং পোস্টমর্টম না করে লাশ দাফন করার ঘটনা। এরকম ঘটনা যখন ঘটছে, তখন আমরা গত 3-4 দিন ধরেই দেখছি গোপালগঞ্জে রাতের বেলায় অভিযানের নামে একেবারে গণনির্যাতন করা হচ্ছে, যে অভিযোগটা এবার বিএনপি করলো। বিএনপি কি বলছে? গত বুধবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির। রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এই খবরটা দিয়েছে বিবিসি বাংলা। বিবিসির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন।
সেখানেই বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষে নিহত 4 জনের সুরতহাল ও ময়নাতদন্ত না হওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। কেন পোস্টমর্টম করা হয়নি সেটা একটু জেনে নিই আগে। এতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এতে বলা হয় ওই দিন সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রথম মৃতদেহটি যখন আসে তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর রোগীর স্বজনদের লাশ ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে লাশ নেয়ার কথা বললে স্বজনরা উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে জোরপূর্বক মরদেহ নিয়ে যায়। কোনো ডকুমেন্টস আছে এটার? কোনো ভিডিও চিত্র, কোনো লিখিত যে স্বজনরা ময়নাতদন্ত করবে না? স্বজনরা ময়নাতদন্ত করতে না চাইলে পুলিশের কাছে লিখিত দিয়েও কোনো লাভ হয় না। আদালতের কাছে, আইন হচ্ছে আদালতের কাছে লিখিত দিতে হয় মুসলেকা যে আমরা এই লাশের ময়নাতদন্ত চাই না, এই ব্যাপারে ভবিষ্যতে আমরা কোনো ধরনের অভিযোগ করব না। আদালতের কাছে যদি ব্যাপারটা গ্রহণযোগ্য হয়, আদালত যদি মনে করেন যে তিনি যেটা বলছেন সেটা নিজের ইচ্ছাই বলছেন, এরকম ঘটনা ভবিষ্যতে ঘটবে না, তাহলে আদালত মঞ্জুর করতে পারেন। সরকার কি আইন জানে না? সরকার নিশ্চয়ই আইন জানে, তাহলে এই রকম ব্যাখ্যা কেন? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এরপরে সংঘর্ষে নিহত বাকি মৃতদেহগুলোও স্বজনরা ময়নাতদন্ত না করে রাজি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি লেবেন চুষ খেয়েছে, লাঠি লজেন্স খেয়েছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত কিছু করতে পারলো, এত যুদ্ধংদেহী অবস্থা তৈরি করতে পারলো, অথচ 4টা লাশের 5টা লাশের ময়নাতদন্ত করতে পারলো না। সরকার যখন এই ব্যাখ্যা দিচ্ছে তখন পরিবার বলছে যে তাদের ময়নাতদন্ত করা হয়নি, হাসপাতালে লাশ রাখা হয়নি, হাসপাতাল থেকে বলা হয়েছে এই মারা গেছে, এটা নিয়ে করার কিছু নাই, এই লাশের ময়নাতদন্ত হবে না, আপনারা নিয়ে যেয়ে মাটি দেন। স্বজনেরা এই কথা বলছে। আর সরকার ব্যাখ্যায় বলছে, হাসপাতাল কর্তৃপক্ষের দোহাই দিয়ে সরকার ব্যাখ্যায় বলছে যে তারা জোর করে নিয়ে এসেছে। এই ব্যাপারগুলো একদিন মহামারীর আকার ধারণ করবে। আদত এই ব্যাপারগুলো সঠিকভাবে হচ্ছে না। এদিকে কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেছেন, গত 16 জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার ছোট রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা প্রশাসন তাদের 155 জনের নাম উল্লেখ ও 1500 জন অজ্ঞাত রাখে। তিনি জানান, এই মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যাদেরকে রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে এনে আসামি করে চালান দিয়ে দিচ্ছে। গণগ্রেপ্তার হচ্ছে বলে নিন্দা জানিয়েছেন তারা। মহিউদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন, আর যদি এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানাবে, যাতে এই প্রশাসন আর এভাবে মামলা করতে না পারে, গণগ্রেপ্তার করতে না পারে। অর্থাৎ পুলিশ রাতের আধারে যাকে ধরছে তাকেই নিয়ে যাচ্ছে, যাকে যেভাবে পারছে, পুলিশ না যৌথ বাহিনীর অভিযান চলছে, নিয়ে যাচ্ছে এবং তাকে যে কোনো মামলায় ঢুকিয়ে দিচ্ছে। বিএনপির লোকজনও এভাবে আক্রান্ত হচ্ছে, বিএনপির লোকজনও গণগ্রেপ্তারের মধ্যে পড়ছে। ব্যাপারটা এখন একেবারে তাইরে নাইরে তাই হয়ে গেল। এই ব্যাপারটা আসলে আর কন্ট্রোল করার মতো অবস্থায় থাকলো না। যখন বিএনপি এই অভিযোগ করে যে গণগ্রেপ্তারে বিএনপির লোকজনকেও অ্যারেস্ট করা হচ্ছে, তখন এটা প্রমাণিত হয়ে যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের রাগঢাক, বাজবিচার এবং দোষীকে নির্দোষকে এগুলো বিবেচনা না করে গণগ্রেপ্তারের ঘটনা ঘটাচ্ছে। গণগ্রেপ্তার এটা ভয়াবহ আইন লঙ্ঘনের কাজ। এই আইন লঙ্ঘনের কাজ একদিকে যখন হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কেন গুলি চালালো এই প্রশ্নের উত্তরে বলেছেন প্রয়োজন হয়েছে তাই চালিয়েছে। একটা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এটা, অথচ আইন বলছে কোনো নিরীহ মানুষের উপরে গুলি চালানো যাবে না। তাদেরকে নিরস্ত্র করতে, তাদেরকে
প্রতিরোধ থেকে থামাতে অন্য কৌশল ব্যবহার করতে হবে। আরও একটা কথা, যদি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়, তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করবে হাঁটুর নিচে। কিন্তু যে গুলিতে যে 5 জন নিহত হয়েছে, সেই 5 জনেরই গুলি পেটে, বুকে, কাঁধে লেগেছে। তাহলে অস্ত্রগুলো তাক করা হয়েছিল কি হাঁটুর নিচে, নাকি সরাসরি মেরে ফেলার উদ্দেশ্যে, এই প্রশ্ন উঠছে। আর খবরে এসেছে, সমকাল বলছে যে এই গণগ্রেপ্তারে 9 জন শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যে 9 জন শিশুকেও রেহাই দেওয়া হয়নি, এটা কেন? তো বলছে কই, কোথায় ঘটেছে এটা? সাংবাদিকরা তখন বলেন সমকালে এটা নিয়ে একটা বড় প্রতিবেদন হয়েছে। সমকাল কোন সমকাল, কিসের সমকাল? গোপালগঞ্জের পত্রিকা? এইভাবে তিনি প্রশ্ন করেছেন যে তিনি সমকাল পত্রিকা জানেন না, সমকাল স্থানীয় পত্রিকা, গোপালগঞ্জের পত্রিকা নাকি জাতীয় পত্রিকা সেটাও জানেন না। এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সরকার এই মানুষজন নিয়ে, এই লোকজন নিয়ে, এই মেধা নিয়ে, এই কার্যক্রম নিয়ে সরকার পরিচালনা করছে। তাহলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে? সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটিও তো থাকতে হয় রে ভাই। আপনি এইভাবে কথা বলবেন, সমকাল পত্রিকা চিনবেন না, সমকাল স্থানীয় পত্রিকা গোপালগঞ্জের কিনা এটা জানবেন না, তাহলে মানে কথা না বলাই ভালো বোধহয়। কারণ এই কথা বলতে গেলে কথা বাড়বে, কথার পৃষ্ঠে কথা আসবে, কথা কখনো অসহনীয় হয়ে যাবে। কথাই তো মানুষের সব থেকে বড় শত্রু। কথা আমরা ততটুকুই বলতে পারি যতটুকু নিজে নিজে মনে করা যায় যে এই কথাটুকু বললে কোনো সমস্যা হবে না, এইটুকু সমালোচনা করা যায়। আমরা তীব্র কথা বলতে চাই না, কিন্তু বিনয়ের সঙ্গে বলতে চাই, সরকার বাহাদুর, আপনারা প্লিজ এই ব্যাপারগুলো নিয়ে ভাবুন যে আপনাদের প্রত্যেকটা সেক্টরে কারা কিভাবে দায়িত্ব পালন করছে। এবং এই মানুষগুলো কখনো কখনো মনে হতেই পারে মানুষগুলো সহজ সরল, প্রফেসর ইউনূস সহজ সরল মাটির মানুষ, কিন্তু সহজ সরল মাটির মানুষ, এই মাটির মানুষেরা সব রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সব কথা যে সবখানে বলতে হয় না, সব কথা যে শিশুর মতো উগলে দিতে হয় না, সেটুকু বোধ সরকার পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। নতুবা এরকমভাবে পদে পদে ঠেকতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।